আমার নাম সপ্তর্ষি সেনগুপ্ত। আমি স্যার এই মুহূর্তে পিএইচডি করছি, গবেষণা করছি সাঁওতালদের সমাজ এবং রাজনীতি নিয়ে, পুরোটাই ব্রিটিশ পিরিয়ডের ওপরে, এবং সেটা করছি সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটক থেকে, যেটা এখন কর্ণাটকে অবস্থিত। সাঁওতাল বিদ্রোহের পরের অবস্থানটা কিরকম, রাজনৈতিক অবস্থান? সাঁওতাল বিদ্রোহের পরের অবস্থান সব দিক দিয়ে খুবই খারাপ। এমনভাবে আমাদের সাঁওতাল, তখন তো বললাম সাঁওতাল, আগে ছিল খেরওয়াল, ওখান থেকে ভাবে যে সাঁওতালরা তখন পুরোপুরি ভেঙে যায়। তাই সামাজিক কাঠামো, অর্থনৈতিক কাঠামো এবং রাজনৈতিক যে সচেতনতা জন্মেছিল সেটা পুরোপুরি ভেঙে গেছিল। কারণ এত বেশি দুঃখ পেয়েছিল এবং এত বেশি এটাকে বলা হয় হেরে যাওয়া, মৃত্যু হেরে গেল। তো ওই কারণে তখন অবস্থাটা খুবই শোচনীয় হয়েছিল এবং সেটা শুধরাতে অনেক দিন পর্যন্ত সময় লেগেছিল, বা সেটা এখনো পর্যন্ত কিছু কিছু তার এফেক্ট আছে। আমরা যেমন দিকুদের দেখলেই ভয় পায়, ওরা বোধহয় আমার থেকে বড় বা আমার ক্ষতি করবে, এগুলোর জন্য ওইখান থেকেই ধারণা হয়েছে দিকুদের প্রতি। আর সাঁওতাল বিদ্রোহের পরে কি আপনারা কি আবার স্থানান্তরিকরণ করলেন না সাঁওতাল পরগনা থেকে? না, সাঁওতাল পরগনা থেকে তখন ওই কাছাকাছি যেগুলা মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তখন দার্জিলিং আসাম, ওই সময়টা ওই দার্জিলিং আসামে পেটির দায়ী ওই চা বাগানে শ্রমিক হিসাবে গিয়েছিল, বাংলাদেশ পর্যন্ত চলে গেছে। এটা কি বিদ্রোহের পরে? ফুলের পর। আচ্ছা, আর এই আপনাদের যে সমস্ত আইন পাস হয়েছিল বা ট্যাক্স আপনাদের চাপানো হয়েছিল, সেখানে জমিদার বা মহাজনদের কি ভূমিকা? জমিদারের তো ওদের তো যেটা ব্রিটিশ রাজ যে ধার্য করেছিল তার থেকে তো এদিকে বেশি নিতে হবে, যার ফলে ওই চাপটা সাঁওতালের উপরেই পড়েছিল। ওরা যে আদায় করবে লোকদি নিয়ে, তো যেটা দরকার সরকার কাছে জমা, তার থেকে বহুগুণ এরা আদায় করত। কেনারাম বেচারাম আর ওই শস্য বিক্রি করে যে বাটখারাগুলো ব্যবহার করতো, সেটাও ফেক, নকল। এটা নেবার সময় আলাদা, দেবার সময় আলাদা। তো যতটা না ব্রিটিশ ক্ষতি করেছিল তার থেকে ওই মহাজনরা বা জমিদাররা বেশি ক্ষতি করেছিল। মহাজন লোনের ব্যাপারে আর জমিদার ওই খাজনার আরো জামলা। যতটা ব্রিটিশ চাইছিল তার থেকে এরা বেশি আদায় করেছিল, ওখানে আবার বেশি ভেঙে যাওয়ার। তাহলে সাঁওতাল, আপনি বলছেন সাঁওতালদের মেন রাগটা ছিল এদের উপরেই, মেন আসল রাগ, যে রাগটা ছিল, এটা মেন কারণটা ছিল এই মহাজন বা জমিদারদের উপরই বেশি। হ্যাঁ, ব্রিটিশের থেকে। কারণ ওরা তো সরাসরি আদায় করতে আসেনি, তো ওরাকে এদিককেই ভার দিয়েছিল। ওরা যেটা চাইবে এই এলাকায় এই রাজ্যের থেকে এত দিতে হবে, কিন্তু এরা এই সুযোগে নিজেদের জন্য এবং ওদের সরকার জন্য তার ফলে বেশি আদায় করত। আর স্যার, এই ট্যাক্সগুলো যেগুলো নিত জমিদাররা, এটা কি আপনাদের সমাজ জীবনে অবশ্যই প্রভাব ফেলে যেত? ওইটাই তো মূল, যেটা আমরা ইতিহাস ঘাটিয়ে দেখেছি, ওখান থেকেই সূত্রপাত ওই ট্যাক্সের জন্য। ট্যাক্স দিতে পারছি না, তখন জমি ছাড়তে হবে জমিদারকে, কিংবা লোন দিতে হবে। লোন নিলে আবার লোন কোনোদিন শোধে হলো না, ওইটা হচ্ছে মূল কারণ। আর লাস্ট দুটো কোশ্চেন আছে স্যার, একটা হচ্ছে সাঁওতাল হুল সম্পর্কে আপনার কিছু? আমরা যেটা জানি যে পলাশীর যুদ্ধ সম্ভবত 1765 হয়েছিল। না, 1757। না, যেটাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেল মির্গাসিম না মির্জাফরটা, সিরাজউল্লাহটা, ওটা 1757। আর আপনি বলছেন বক্সার একটা বলছেন, দেওয়ানিলাম। আচ্ছা, দেওয়ানিলামটা 65। তো ওই সময় আমরা দেখলাম যে সবাই এক প্রকার মেনে নিয়েছে ভারতবাসী, সেটা জমিদারের কারণে হোক বা রাজাদের দুর্বলতার কারণে হোক। কিন্তু সেই সময় আশ্চর্যজনক, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিহাসে, যে 1784 সালে প্রথম আমাদের বিদ্রোহ ঘোষণা করেছিলেন বাবা টিলকা মাঝি। তো আমরা যতই বলি না যে মহাবিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টে, কিন্তু 1857 তার আগে হয়েছিল সিধু-কানু হুল 55-তে, তার থেকে আবার 71 বছর আগে, 71 না কত বছর হচ্ছে,
1784 খ্রিস্টাব্দে তিলকামাঝি। তিলকা মাঝি প্রথম হলো আরম্ভ করেছিল। কেন? ওটার মূল কারণটা হচ্ছে ওই যে সাঁওতালরা ছিল স্বাধীন, কারো অধীনে থাকতে নারাজ। তো যখন দেখলাম এটা আমরা নিজেদের দেশ, নিজেদের জমি, এখানে আমরা খাজনা দেবো কেন, এটা হচ্ছে মূল মন্ত্র। ওখান থেকেই যুদ্ধ ঘোষণা করেছিলেন, কিন্তু তখন উনি হেরে গেলেন। তারপরে ওই বিদ্রোহটা আস্তে আস্তে নিভে গেল কিংবা জ্বলতে থাকলো মিটমিট করে। তো যখন ওটা অত্যধিক হলো তখন দেখা গেল 1855 সালের হুল, 30 জুন 30 জুন ছিল, গভর্নর মাঠে। যেটা আমাদের সাঁওতাল বিদ্রোহ বা হুল বলে মান্যতা পেয়েছে। তখন ওটা হচ্ছে আমাদের সাঁওতাল বিদ্রোহের মূল। সাঁওতাল বিদ্রোহের লিডারদের সম্পর্কে আপনার সিধু কানু চাঁদ ভৈরব। হ্যাঁ, আমাদের বেশি তো আমাদের ধর্মীয় বিশ্বাস। আমরা যে খেরওয়ালদের মধ্যে যে 12টি টাইটেল পাই, একটা হচ্ছে মুর্মু। তো আমি যেটা প্রথমে বললাম যে পিলচু হারাম পিলচুপুর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, কিন্তু মুর্মু জাতিটা পিলচু হারাম পিলচুপুর মানে জন্মগত নয়। ওরা আবার অন্য ইতিহাস, ঠাকুরের ঔরসে বনের একটা, ওটাকে বলা হচ্ছে বিনতির মধ্যে মুরুবেঙ্গা, মুরুবেঙ্গার পেট থেকে আর একটা সাঁওতাল শিশু জন্মগ্রহণ করেছিল, এই খেরওয়াল শিশু, সে হচ্ছে মুর্মু ঠাকুর। আচ্ছা, তো ওদের সঙ্গ নিয়ে আমাদের 12টি টাইটেল। তো ওই মুর্মু গুলোকে মুর্মু মানে টাইটেলের লোকগুলোকে আমরা বলি মুর্মু ঠাকুর। তো দৈবক্রমে দেখা যাচ্ছে আমাদের জাতিকে বাঁচাবার জন্য ওই মুর্মু ঠাকুরের বংশোদ্ভূত তিলকা মাঝিকে দেখা গেল প্রথম যুদ্ধক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে 1855 সালের 30 জুন ভগনাডিহির যে চুনা মুর্মুর ছেলেগুলো, 4 ভাই, সিধু কানু চাঁদ ভৈরব এবং 2 বোন ফুলোজানো, তারা তীরধনু ধরলো ব্রিটিশের বিরুদ্ধে। তারা মুর্মু, এই হচ্ছে 4 জন লিডার। তারপরে তাদের সাপোর্টে অনেক পারগানা বাবারা ছিল, যেমন বুবুর মাঝি ছিলেন, শাম পারগানা ছিলেন, ডোমান মাঝি ছিলেন, লক্ষণ মাঝি ছিলেন, সে অনেক পারগানা ওদের সাপোর্টিং ছিল। মূল হচ্ছে সিধু কানু চাঁদ ভৈরব, 4 জন, আর ফুলোজানো ছিল মহিলা দেখতে। আর পরবর্তীকালে যে খেরোয়ার মুভমেন্ট হলো আপনার 1871, ওটা কি পুরোটা রিলিজিয়াস? ওটা তো খেরওয়াল মানে ওটা তো আবার সাপাহোর। হ্যাঁ, ওটা আমার ঠিক জানা নেই এটা। আর ওই আরটা যেটা হলো বাংলাতে যেটা হলো আপনার জিতু সাঁওতাল, হ্যাঁ, ওটা হয়েছিল, ওটা আদিনা মসজিদে। আচ্ছা, একটু ব্রিফলি আপনি একটু বিবাহ সম্পর্কে যদি একটু বলুন। বিবাহটা 10 রকম। হ্যাঁ, আমাদের বিবাহ হয় একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে। তো আমাদের যে 12টা টাইটেল আছে, ওই একই টাইটেলের মধ্যে বিবাহিত হয় না। একটা হাঁসদা জাতির পুরুষ হাঁসদা জাতির মেয়েকে বিবাহ করতে পারবে না। হাঁসদা হয়তো মুর্মুকে, সোরেনকে, কিস্কুকে, এভাবে অন্য জাতীয় গোষ্ঠীর মেয়েকে বিছে দিতে হবে। মান্ডি, হ্যাঁ, মানে সবাই আছে, যে 11টা আছে তাদের সবাইকে। কিন্তু তার মধ্যে আবার দুটো বাধা আছে, কিস্কু এবং মান্ডি, ওদের মধ্যে বিবাহটা চলে না। আবার টুডু আর বেসরা, ওদের মধ্যে চলে না। তাহলে কোনো কিস্কু লোক মান্ডির সাথে বিবাহ করতে পারবে না, কিস্কুর সাথে বিবাহ করতে পারবে না। কোনো মান্ডি কিস্কুর সাথে পারবে না এবং মান্ডির সাথে পারবে না। আর কোনো টুডুর সাথে পারবে না, কোনো বেসরার সাথে পারবে না। আর বাকিগুলো 11টা পরিসের মধ্যে করতে পারবে। তো এই বিবাহ হয় আমাদের একটা রায়বার ধরা হয়, যেটা আমাদের মান্যগণ্য বাপলা, রায়বার বাপলা, সেটাকে বলা হয় দুয়ার বাপলা। তো ওইভাবে যে মধ্যস্থতে করা ব্যক্তি, মানে ওই রায়বারকে ধরে যে বাপলা হয়, সেটা অনেক রকমের হয়। একটা হয় টুমকি দিপির, একটা হয় দুয়ার বাপলা, একটা হয় ঘাটদি জামাই। ওটা রায়বার দরকার। ওটা যারা নিজেরা করে তারা আপাঙ্গির বাপলা, লাভ ম্যারেজ হয়। কন্ডেল জাপাম বলে, আপাঙ্গির বলে। আবার ছুটকি জম, মানে একটা বিয়ের মানে বউ থাকার আছে, আবার যে একটা আনা হয় সেটাকে ছুটকি বাপলা, ডিভোর্স দিয়ে না দিয়ে। তো এইগুলোতে মোটামুটি
বিভিন্ন দেশে বিভিন্ন রকম প্রচলিত আছে, 7 থেকে 10 রকমের আছে। হুম, নামগুলো যেটা বললাম যে গার্দি জামাই, হুম। অর ইতু, হুম, শাখা বাপলা, হুম, গার্দি জামাই। হুম। তো সব থেকে আমাদের সম্মানীয় বাপলা হচ্ছে দুয়ার বাপলা। আচ্ছা, দুয়ার বাপলাতে ওই যে বললাম যে মধ্যস্থতা করে ব্যক্তি থাকে, ড্রাইভার। রায়বার প্রথমে ছেলেদের পক্ষ থেকে মেয়েদের পক্ষে যায়, ওদিককে বার্তা দেয়, তো এরাকে নিয়ে যায় ওখানে দেখাশোনা করতে এবং ওরাকে নিয়ে আসে। যদি ও সম্বন্ধটা করায় ড্রাইভার। হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ করায়। তো ওখানে মূল ভূমিকা থাকে দুটো গ্রামের দুটো মাঝি বাবা, আচ্ছা, আচ্ছা। ওরাই হেড। তো যদি উভয় পক্ষের সম্মতি পাওয়া গেল তখন তাহলে একটা গিরে তল করা হয়, আচ্ছা, যেটা বলতে গেলে নিমন্ত্রণ পত্র। তো প্রথমে ছেলের বাড়ি থেকে বাঁধা হয়, গ্রামের লোক বসে একটা গিরে তল করা হয়, ওটা কি কোনো সুতোর মধ্যে? সুতোর মধ্যে হলুদ লেপে সেটাতে আতপ চাল এবং দুবলা ঘাস ওটাকে সাজিয়ে একটা শাল পাতার ফুড়ু এর মধ্যে ড্রাইভারের মাধ্যমে পাঠানো হয় কন্যা বাড়ির এখানে, ওটা কি যেমন কার্ডের মতো? কার্ডের মতো। হ্যাঁ ঠিক। কার্ড। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে উড়ন গির, মানে এটাই সর্বশেষ দিনক্ষণ নয়, ওটা একটা দিনক্ষণ ধার্য করে যে এই ডেটে আমরা যাচ্ছি বিয়ে করতে। তো এখান থেকে যে ডেটটা পাওয়া গেল যে উড়ন গিরটা গেল, ওটাই সর্বশেষ সিদ্ধান্ত নয়। যদি ওরা সেটা মেনে নিল তাহলে ওই ডেটটাই ফিরে আসলো, যদি ওরা চেঞ্জ করে তাহলে ওই চেঞ্জ যেটা হলো সেই দিনটা এখানে খবর দেওয়া যে ওটা হলো না, এই ডেটটা বেশি দেওয়া হয়েছে। এবং এরা ওই ছেলে পাত্রপক্ষ ওই কন্যা পক্ষকেই ওটা মেনে নিবে আর কি। তো ওটা হলো ডেট ফিক্স। তারপরে এখানে ছেলেকে 5 দিন আগে থেকে বা 3 দিন আগে থেকে হলুদ লেপন করা হবে, সেখানে মেয়েকে 3 দিন আগে থেকে হলুদ লেপন করা হবে, গায়ে হলুদ। এবং এই গায়ে হলুদ দেওয়ার রীতি হচ্ছে প্রথমে গ্রামের যে মোড়ল মাঝি গোডের নাইকে জমাই এরাকে দেওয়া হয়, এবং সেটা কোনো কুমারী মেয়েকে দিয়ে করা হয়। হুম, এবং ওটা করার পর যে হলুদটা ওই পাত্রকে মাখা হয়, ওটা ওই কুমারী মেয়েরা হলুদ বেটে গ্রামের যে নায়কি বাবা সে পুজো করবে, ঠাকুরকে অর্পণ করবে হলুদ। ওটাকে বলা হয় সুনুম শশাং বঙ্গা। ওই সুনুম শশাং বঙ্গা মারাং গুরু এবং মনে পুরীকে জাহের নামে দেওয়া হয়, এই ঈশ্বরদের নামে। ঈশ্বরের নামে। ওইটার অবশিষ্ট পাত্রকে লেপন করা হয়। তারপরে ওইটার অবশিষ্টটা রায়বার নিয়ে যাবে, ওটার অবশিষ্টটা পাত্রীকে দেওয়া হয়। তো ওখানে কিন্তু ওই পাত্রীকে হলুদ লেপন করার জন্য ওখানে পূজাটা হবে, ওখানে নায়কে দ্বারা ওখানে হবে, কিন্তু ওই পাত্রীর অবশিষ্টাংশ এখানে আসবে না। পাত্রেরটা যাবে কিন্তু পাত্রীটা আসবে না। তো ওই যে নায়কি বা হলুদ এবং তেল যে পূজা করলো, যে তার মানে ওখানে ঠাকুর সমর্থন করা হলো। তো ওটার কারণে আমাদের মাঘ পূজায় বা বাহা বঙ্গায় ওটার জন্যে মানসিক দিতে হয়। বাহাটা কি মেন উৎসব? বাহাটা মেন উৎসব। তো এই সময় ওই যে বাপলার জন্য যে সমস্যা মোকা হলো, তার জন্য 3টে মুরগি, তার সঙ্গে কিছু চাল, কিছু হলং বলি এটাকে, যেটা আটার মতো চালের যে চালে দেওয়া, এবং তার সাথে একটা হাঁড়িয়া এবং আরো সঙ্গে যেগুলো দরকার সেগুলো ওই মালিককে দিতে হবে, গ্রামের মানুষকে দিতে হবে। এবং ওই মুরগিগুলা ওই জাহের থানে পূজা হবে। এই যে বাপলাটা সুন্দর হবে, ঠাকুরদের আশীর্বাদ নিয়ে সমর্পণ করে, ওইটা হচ্ছে বঙ্গা। তো তেল হলুদ লেপানা হলো, তারপরে এখান থেকে বর পক্ষ যাবে কন্যা বাড়িতে বিয়ে করতে। ওখানে গিয়ে ওখানে বিয়েটা হবে আমাদের দৌড়ুর উপরে, দৌড়ুর একটা ওই ঠেকার মতো জিনিস। না ওটা পড়বে না, ওটা কি বলে দাহাড়ি, সালা দাহাড়ি বলে, মানে যেটাতে হলুদ দেওয়া হয় না। ধুতিতে হলুদ দেওয়া হয় কিন্তু যেটা দাহাড়ি, এটা পাল্লা, ওটাতে হলুদ দেওয়া হয় না। হ্যাঁ ওটা ছেলেটা পড়বে, টোপরের মতনটা, হ্যাঁ টোপর নয়, পাগড়ি আর কি, পাগড়ি ওটা পরে। আর ছেলেটা থাকবে তার যে শ্যালক, মানে তার বোনের ভাই নয়, বোনের বর কিংবা তার দিদির বর, ওদের ঘাড়ে থাকবে।
আর বউটাকে ওই দৌড়তে তুলে নেবে ওই বরের দাদারা। ওই পিড়িতে যে বসায়, পিড়িতে না। তুলবে ওটা। পিড়িতে বসানো হবে, ওটা মাটি থেকে উপরে তুলতে হবে। আচ্ছা আচ্ছা। আমাদের বাপলাটা সরব করিতে হয়, যেহেতু দেবদেবতার সৃষ্টি, ওই জন্য মাটিতে আমাদের বাপলাটা হয় না, সরব করিতে হয়, হাতে হাতে তুলে তুলে হাতে তোলা হয়। কিন্তু অনেক সময় মাটিতে হয় কোন কোন জিনিসগুলো, যারা হয়তো নিজেরা লাভ ম্যারেজ করেছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তারা তো অশুদ্ধ হয়েছে, তখন ওরা কি আর দৌড়তে উঠানো যাবে না। ও, তখন সেগুলো ওই পিঁড়িতে কিংবা শাল পাতাতে দাঁড়িয়ে তখন ওরা মানে মাটিতে মাটিতে মাটিতেই হবে তখন। সেটার অনেক নিয়ম আছে বাপলা। আর আপনি যে বাপলাটা বললেন এটা কোন বাপলা? এখন এটা দুয়ার বাপলা, দুয়ার বাপলা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা সব থেকে মানে মাধ্যম Famous. ফেমাস। আর বাকিগুলা যারা দরিদ্র পারে না করে দিতে কিংবা সে কে পালিয়ে বিয়ে করলো, এগুলোর মধ্যে অনেকগুলো ভাগ আছে। তো মেনটা হচ্ছে এই দুয়ার বাপলা, দুয়ার বাপলাটা হচ্ছে মেন, মেন এটা হচ্ছে কমন। কমন। আর কিছু স্যার আপনার আপনি যদি আইডিয়া অ্যাড করতে চান আপনার নলেজ থেকে সাঁওতাল ইতিহাস? আমাদের যেটা চিরাচরিত প্রথা, সেটা যতটুকু আমি দেখেছি, কাছাকাছি শুনেছি, অন্যান্য জাতিগোষ্ঠী থেকে ভিন্ন। এবং ভিন্ন বলতে এই কারণে সেটা খুবই মানে নিয়মনিষ্ঠ। যেমন বাপলার কথায় বলছিলাম, সেটা পুরো গ্রাম শুদ্ধ লোক ওখানে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে আমাদের সমাজের মানে 1 নম্বর নীতি, ট্র্যাডিশন। যে আমরা কেউ একা থাকতে পারবে না সমাজে। একটা গ্রামের মধ্যে একটা মাঝি থাকবে এবং একটাই দেবতার স্থান থাকবে, সেটা হবে জাহের। তাহলে ওই যে একতা, ওই যে যেটা বলি যে মিলেমিশে থাকাকে আমরা যেটা সমাজ বলি, এটা হচ্ছে আমাদের যে যে ওই একটা মৌজার মধ্যে যতটা আমাদের কাস্টের লোক আছে সাঁওতাল, ওরা একই জায়গায় পূজা হতে হবে এবং একই মাঝি বাবার অধীনে থাকতে হবে। ওরা আলাদা সমাজ গঠন করতে পারবে না। এটা হচ্ছে আমাদের সমাজের মূল বৈশিষ্ট্য। এটার জন্য আমাদের এখনো পর্যন্ত জীবিত আছে এবং এটাকে আমরা খুব শ্রদ্ধা আর- করি এবং মেনে নিয়ে চলি। আর জায়ের থানে কারা কারা ঢুকতে প্রবেশ নিষেধ? যার থানে সবাই ঢুকবে, তো ঢুকবার নিষিদ্ধ আছে যাদের যে বাচ্চাগুলোর হয়রুর ছুটির হয় নাই। মানে হয়রুর এবং ছুটির দুটো প্রথা আছে জন্মর পরে। যেটাকে বলি হয়রুর, সেটা হচ্ছে একটা অনুষ্ঠান করে মানুষের মধ্যে তাকে পরিচিত করা, সেটা হলো হয়রুর। আর একটা হচ্ছে ছুটির, ছুটিরটা হচ্ছে দেবতার কাছে পরিচিত করা, মানে দেবতার কাছে মেম্বার করা। ওটা যে গ্রামের নাকি বাবা ওই যার বাড়িতে শিশু জন্মগ্রহণ করেছে তার বাড়ির উঠোনে পূজার মাধ্যমে ঠাকুরদের কাছে সমর্পণ, যে এই লোকটাকে আমরা সমাজে ঠাঁই দিলাম, তোমরা আমাদের এই শিশুটাকে দুঃখ দিবস দেখবে। তো যাদের ওই কাজটা হয়নি তারা জাহেরে যেতে পারবে না। পারবে না। আর যে মহিলারা যে মাসিক পিরিয়ড হয় সেই সময় জাহেরে যেতে পারবে না। যেতে পারবে, আর বিধবার বিধবারা যেতে পারবে। পারবে? হ্যাঁ, বিধবারা যেতে পারবে, কিন্তু অন্য ভাষাভাষী লোক, অন্য ধর্মের লোক যেতে পারবে না। যেহেতু আমাদের জাতির এই যারা ওই হয়রুর ছুটির হয় না, তাদেরকে আমরা যেতে দিচ্ছি না। কাজে অন্য গোষ্ঠীর তো আমাদের মাঝি বাবা বা নাইকে বাবার মাধ্যমে হয়রুর ছুটি করা হয় নাই। কাজে আমাদের জাহেরে অন্য গোষ্ঠীর লোক প্রবেশ করা নিষেধ। আর জায়ের থানে কোন কোন দেবতার পুজো হয়? ওখানে মূলত হয়ে জাহের এরা, মারাঙ্গুরু এবং মরাকত হইব, 3 জন। তিনজন। আর মাঝি থানে কি মিটিং? মাঝি থান হচ্ছে আমাদের যদি এখনকার ভাষায় বলা হয় কমিউনিটি হল। ওটা হচ্ছে মাঝি থান, যেটাকে আমরা বলি চাঙড়িয়া মেলা। ওটা মাঝি বাবা যে গ্রামের হেড, তার আহ্বানে গরিব বাবা সবাইকে ডাকেন এবং ওখানে মিটিং বসানো হয়। ওখানে একটা চৌকোনা বাড়ি, ওই মাঝি থানটা হচ্ছে চৌকোনা বাড়ি, কোনো দরজা ওখানে নেই, কোনো দরজা নেই। ওখানে বসে ওখানে মিটিং করাটা হবে মাঝি মেলা, কেউ বলে বঙ্গা মেলা, কেউ বলে চিংড়িয়া মেলা। আর স্যার মারাংবুরু কি কোনো মন্দির আছে? না, নেই। মন্দির কোনো নেই, আমাদের ওই জাহের স্থানেই পূজা হয়। মারাংবুর আলাদা কোনো মন্দির? না। ঠিক আছে, মনে হয়ে গেল।